আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঘুষ চাওয়া দুদক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, নিজেকে নির্দোষ দাবি আইডিয়ালের অধ্যক্ষের। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ, ফের পেছালো তিন্নি হত্যা মামলার রায়। পাওনা টাকা চাওয়ায় খুন হন গম গবেষণার আনোয়ার শহীদ, দেনাদার জাকির সহ গ্রেপ্তার 2। 82 বছর বয়সে মারা গেলেন 21 পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। মামলার আসামির সাথে মোবাইলে অনৈতিক সুবিধা দাবি করা এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলার তদন্তভার থেকে তাকে প্রত্যাহার করতে বলা হয়েছে। এদিকে সাউথ বাংলার আমজাদ হোসেন বিচারিক আদালতের অনুমতি নিয়ে বিদেশে গেছেন বলে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। পিরোজপুরে জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত আব্দুল কুদ্দুস হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমের বিরুদ্ধে দুদকের দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তভার দেয়া হয় দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনকে। তদন্ত চলাকালে আসামিদের সাথে তদন্ত কর্মকর্তা ফোনে অনৈতিক লেনদেনের প্রস্তাব দেন। পরে আসামিরা তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান দুদকে। প্রতিকার না পেয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের বেঞ্চ আদেশ দেয়। এই মামলার তদন্ত থেকে তাকে প্রত্যাহার করে নেওয়ার জন্য দুদককে নির্দেশ দিয়েছেন এবং সাথে সাথে যিনি অনৈতিকভাবে মোবাইল কল করেছেন, অনৈতিক দাবি করেছেন বলে প্রশ্ন উঠেছে, সেটা তদন্ত করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিতে বলেছেন। উচ্চ আদালতের রায়ের আলোকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অবশ্যই দুদক হাইকোর্টের অর্ডার নির্দেশ প্রতিপালন করবে, তবে লিখিত আদেশ পাওয়ার পরে অফিসিয়ালি দুদককে জানিয়ে দেওয়া হয়েছে। একই বেঞ্চে প্রতিবেদন দিয়ে দুদক জানিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যবিদায়ী চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা বিচারিক আদালতের অনুমতি নিয়ে বিদেশ গেছেন। তবে বিদেশ যাওয়ার অনুমতির সাথে দেয়া শর্ত মানেননি তারা। কোন শহরে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার ইমেইল নাম্বার, বাড়ির নাম্বার, টেলিফোন নাম্বার, বিশ্ববিদ্যালয়ের নাম সবকিছু দুদক সচিব বরাবরে দাখিল করে যাবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমজাদ হোসেন সেই শর্তগুলি পালন না করেই বিদেশে চলে যান। এদিকে হাইকোর্টের একটি বেঞ্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় 8 বছরের সাজার বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে। একই সঙ্গে নিম্ন আদালতের অর্থদণ্ড স্থগিত করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো অভিযোগেরই সত্যতা নেই বলে দাবি করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনারা বেগম। সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন। বিকাল 3:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান ও উপসহকারী পরিচালক আফনান কেয়ার নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। শাহনারা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য ও ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণ সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই কথাটা সম্পূর্ণই অযৌক্তিক এবং বানোয়াট। আসলে আইডিয়াল স্কুলে কোনো ছাত্রকে টাকা পয়সা নিয়ে ফর্ম ফিল আপ করানো হয় না। এখানে সব কিছু ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হয়। আমাদের এখানে নীতি বহির্ভূত কোনো কাজও হয়নি, যে অভিযোগগুলো এখানে এসেছে এবং তার প্রমাণ কাগজ অনেক দিয়েছি, যেগুলো ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে যাব। মাদকের মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সিআইডির অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। ঢাকার বনানী থানায় করা এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 14 ডিসেম্বর। সকাল 10টার পর আদালতে হাজির হন চিত্রনায়িকা পরিমণি। ছিলেন বনানীর থানায় করা মাদক মামলার আরও 2 আসামি কবির হোসেন ও আশরাফুল ইসলাম দীপু। পরে 3 জনের উপস্থিতিতে অভিযোগ আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস।
10 নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 14 ডিসেম্বর। রাষ্ট্রপক্ষ বলছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করতে পারবে তারা। যেহেতু অভিযোগপত্র আমলে নেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে যে অভিযোগ আছে প্রাথমিকভাবে তো প্রমাণিত হয়েছে এবং এটা এখন অবশ্যই সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই আমরা এটা প্রমাণ করতে পারবো বলে আশা করি। তবে আসামি পক্ষের দাবি পরিমণিকে হয়রানি করতেই এই মামলা। আমরা প্রথম থেকেই বলে আসছি যে সে একটি চক্রান্তের শিকার এবং আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টে আসা উচিত ছিল। আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। গত 4 আগস্ট ঢাকার বনানীর বাসা থেকে মাদকসহ চিত্রনায়িকা পরিমণিকে আটকের পর মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। 4 অক্টোবর পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। তিন্নির বাবা ও চাচার সাক্ষ্য গ্রহণ না হওয়ায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। সোমবার বাদী সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ঢাকার 7ম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরী এই আদেশ দেন। আগামী 5 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে আদালত। তিন্নি হত্যাকাণ্ডের একমাত্র আসামি গোলাম ফারুক অভি পলাতক রয়েছেন। 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গার চিনমৈত্রী সেতুর নিচ থেকে জনপ্রিয় মডেল তিন্নির মরদেহ উদ্ধার করা হয়। সরকারের প্রতি আমার বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে, আইনের প্রতি শ্রদ্ধা আছে। যেহেতু এটার ওনারই তিন্নি হত্যা মামলার পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করেছে, ওই তদন্তের রায় আমরা মেনে নেব, কিন্তু আমরা সঠিক যে এটার শাস্তি পাওয়ার যোগ্য সেই পাক সেটা আমরা চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ইউনেস্কো প্রবর্তিত বঙ্গবন্ধু পুরস্কার দেশের মুখ উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার টিকা উৎপাদন করে বিদেশে পাঠানোর সক্ষমতা বাংলাদেশের আছে বলেও জানান তিনি। সোমবার জাতীয় সংসদে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবং প্রাথমিক বিদ্যালয় সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি শীর্ষক একটি পুরস্কার প্রবর্তন করেছে। এই পুরস্কার প্রবর্তন করায় সোমবার জাতীয় সংসদে ইউনেস্কোর প্রতি ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করা হয়। সংসদ সদস্য আব্দুস শহীদ এই প্রস্তাব উত্থাপন করেন। আমাদের মহান সংসদে উত্থাপন করছি সকলের পক্ষ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ৭৫-এর পর ষড়যন্ত্র ছাড়া দেশের জন্য কিছুই করেনি বিগত সরকারগুলো। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বলেও জানান তিনি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে এই পুরস্কারটি নিঃসন্দেহে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক। ব্রডব্যান্ড আমরা পাইনি, সাবমেরিন কেবল থেকে বাংলাদেশকে দূরে রাখা হয়েছে। এমনকি আরও এরকম বহু ঘটনা আছে বাংলাদেশে যেটা বাংলাদেশের জন্য সর্বনাশা। অনেক সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছে যা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। টিকা উৎপাদনের জন্য জায়গাও নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে, এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। সংসদে শিক্ষামন্ত্রী জানান, দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 4150টি শিক্ষক পদ শূন্য রয়েছে। এছাড়া জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের চাপ দেয় আওয়ামী লীগ। স্পিকার প্রত্যেকটা দিন লাঙ্গলের প্রার্থীকে স্থানীয় এলাকার এমপি এবং আওয়ামী নেতারা প্রেসার দেন তাকে উদ্যোগ করার জন্য। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার শ্যামলীতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, এদের মধ্যে জাকির হোসেন মূল পরিকল্পনাকারী আর সাইফুল ইসলাম হত্যাকারী। জাকিরের কাছে পাওনা টাকা চাওয়ায় হত্যা করা হয় আনোয়ার শহীদকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলীর হলি লেন গলিতে রাস্তায় ছুরিকাঘাতে হত্যা করা হয় গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে।
এ দৃশ্য ধরা পড়ে ওই এলাকার সিসিটিভি ক্যামেরায়। এ ঘটনায় জাকির হোসেন এবং সাইফুল ইসলাম নামে দুজনকে শনাক্তের পর তাদের গ্রেপ্তার করে র্যাব। এবং সে এই পকেটের ছুরি দিয়ে তারা ছুরিকাঘাত করে সে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যান। গাবতলী এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির এবং ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা নিশ্চিতকারী সাইফুলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। র্যাব বলছে জাকিরের কাছে 12 লাখ টাকা পেতেন আনোয়ার শহীদ। বারবার টাকা চাওয়ায় পরিকল্পনা করে সাইফুলকে দিয়ে হত্যা করা হয় তাকে। বিভিন্ন সময় 12 লক্ষ টাকা যে ভিকটিম আনোয়ার শহীদের কাছ থেকে ধার হিসেবে নিয়েছিল। আনোয়ার শহীদ তিনি জাকিরকে এই পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করতে থাকে এবং চাপ দিতে থাকে। গ্রেফতারকৃত জাকির মূলত একজন চাল ব্যবসায়ী এবং জমির দালালি করে থাকে এবং গ্রেফতারকৃত সাইফুল একজন মাদক ব্যবসায়ী। অর্থের জন্য সেই হত্যাকাণ্ড করেছে বলে প্রাথমিকভাবে আমরা প্রমাণ করতে পেরেছি। গম গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে 12 বছর আগে অবসরে যান আনোয়ার শহীদ। সবশেষ তিনি কর্মরত ছিলেন জয়দেবপুরে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রতারণার খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন অনেকে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ 4 জনকে গ্রেপ্তারের পর অনেকেই প্রতারিত হওয়ার তথ্য দিচ্ছেন পুলিশকে। এদিকে প্রতারণার খবর প্রকাশের পর নাম বদলে এখনও ব্যবসা চালাচ্ছেন আদিয়ান মার্টের কর্মীরা। অস্বাভাবিক ছাড়ে পণ্য কেনার চটকদার বিজ্ঞাপন, ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের এ ফাঁদে পড়ে সর্বশান্ত সাধারণ মানুষ। এ প্রতিষ্ঠানের প্রতারণার খবর প্রকাশের পর এবার জিওফি নামে চুয়াডাঙ্গায় তাদের আরেকটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আদিয়ান মার্টের যে প্রতারক গ্রুপকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের আরেকটি প্রতিষ্ঠান জিওফির মাধ্যমেও তারা কিন্তু এই অনেক লোকের টাকা আত্মসাৎ করছে। এ ধরনের তথ্য প্রমাণ আমাদের কাছে আসছে। তো এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সম্প্রতি আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবাইর সিদ্দিকী সহ 4 জনকে রিমান্ডে নেয়ার পর বেরিয়ে আসে অনেক তথ্য। এসব প্রতিষ্ঠানে টাকা খাটিয়ে পথে বসেছেন অনেকে। আমি একটা চার দোকানদারের ব্যবসা করি। আমি আদিয়ান মাঠে 2,34,000 টাকা দিলাম। গাড়ি পূর্ণ কম দামে দিচ্ছিল, সেটা গাড়ি কিনা বলে টাকা দিলাম। এখন 5 মাস রানিং আছে, গাড়ি আজ দিচ্ছে না। আমি এবং আমার বন্ধুবান্ধব মিলে 6টা মোটরসাইকেল আমরা অর্ডার করছিলাম, কিন্তু তারা নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও তারা আমাদেরকে মোটরসাইকেল দিচ্ছে না। তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। এই টাকা আমি আইনের মাধ্যমে গিয়েছি, আইন যেন আমাকে সুষ্ঠুভাবে টাকাটা ফেরত দেয়। তবে এদের একটা ব্যবস্থা নেওয়া দরকার সরকারের, যেন গ্রাহকরা এই টাকাটা ফেরত পায়। ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জমা পড়েছে র্যাবের কাছেও। আতিকুর রহমান উজ্জ্বলের যে মামলা, সেখানে হচ্ছে 18,52,480 টাকার অভিযোগ। এছাড়াও বিভিন্ন লিখিত অভিযোগ এবং মৌখিক অভিযোগের মাধ্যমে আমরা আনুমানিক 7 কোটি টাকার অভিযোগের আমরা তথ্য পেয়েছি। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত 300-র বেশি মানুষ। দীপ্ত, বার্তাকক্ষ। বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন। সোমবার রাত 9:15টার দিকে রাজশাহীতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করতেন। তিনি একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি। 82 বছর বয়সী হাসান আজিজুল হক বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। এই বরেণ্য কথা সাহিত্যিক 1939 সালের 2 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে জন্মগ্রহণ করেন। 1973 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। অবসরে যান 2004 সালে। নন্দিত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ।
ইউপি নির্বাচনের সময় প্রাণহানির সব ঘটনা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কিনা তা তদন্তের দাবি রাখে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গত 2 ধাপের ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, যেসব এলাকায় সহিংসতা হচ্ছে তা আগে থেকেই সহিংসতা প্রবণ এলাকা। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেয়া বক্তব্যের সমালোচনা করেন সিইসি। গত 2 ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে সহিংসতায় 31 জন নিহত হয়েছে। সহিংসিত হচ্ছে না সেরকম, সহিংসিত হচ্ছে সামান্যতর কয়েকটা পকেটে। তবে এসব প্রাণহানি ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে। রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরাতে দেশটির ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার ডিক্যাপ টকে অংশ নিয়ে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত EU রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আলাদা অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড তারিক জানিয়েছেন, বাংলাদেশ বড় শক্তি হচ্ছে বলেই এদেশের নির্বাচন নিয়ে বিশ্বের আগ্রহ বেশি। সোমবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় বাংলাদেশের অবস্থান সমর্থন করে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে EU চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। রোহিঙ্গা ইস্যুতে EU এরই মধ্যে মিয়ানমারের উপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি সেখানে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে EU। তারা নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরবে, এটাই আশা করে ইউরোপিয়ান ইউনিয়ন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠছে, তাই পুরো বিশ্ব এদেশের নির্বাচন নিয়ে আগ্রহী। নানা কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিপুল আগ্রহ রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। তাই আগামী জাতীয় নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে EU। মনে রাখতে হবে, নির্বাচন কোনো অনুষ্ঠান নয়, এটা একটা প্রক্রিয়া। ফরেন সার্ভিস একাডেমির এক আয়োজনে দক্ষিণ এশিয়া বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমদ জানিয়েছেন, শুধু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নয়, পুরো বিশ্বের মানচিত্রে এখন বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই নানা বিষয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে যুক্তরাজ্য। ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছে বাংলাদেশ। আমরা আশা করি বাংলাদেশ খুব ভালোভাবে এই দায়িত্ব পালন করবে। তিনি জানান, বাংলাদেশের স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের 14 বছর পেরিয়ে গেছে, এখনও নির্মাণ করা হয়নি টেকসই কোনো বেড়িবাঁধ। 2007 সালের 15 নভেম্বর ঝড়ের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের অনেক জায়গা। 2007 সালের 15 নভেম্বর রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় বাগেরহাটের বলেশ্বর নদীর শরণখোলার সাউথখালী সহ বিভিন্ন ইউনিয়ন। শুধু শরণখোলার সাউথখালীতেই প্রাণ হারায় 9 শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, সিডরের 14 বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি একটি টেকসই বেড়িবাঁধ। চরম শঙ্কায় দিন কাটছে এই অঞ্চলের মানুষের। এই বেড়িবাঁধ কাজ অবতারিক আপনারা এখন তামায় কাজ শেষ হয় নাই। এই কাজ শেষ হওয়ার আগেই এখান থেকে ওখান থেকে ডেবে আপনার ব্লকগুনা নামিয়ে যাইতেছে। তাই যাতে নদী ভাঙ্গনটা প্রতিরোধ হয়, এজন্য সরকারের কাছে আমার আকুল আবেদন। স্থায়ীভাবে এই প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য অলরেডি প্রকল্প প্রণয়ন করা হয়েছে এবং এটা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প পাশ হলে আমরা এই কাজগুলো স্থায়ীভাবে করতে পারবো। সিডরের ভয়াবহ তাণ্ডবে পটুয়াখালীতে মারা যায় 600-র বেশি মানুষ, এখনো নিখোঁজ প্রায় অর্ধশতাধিক। আজও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী। সিডরে ভেঙে যাওয়া বেড়িবাঁধের বেশিরভাগই মেরামত করা হয়নি। স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছিল বরগুনার উপকূলীয় এলাকাও। প্রবল জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহূর্তেই পরিণত হয় অচেনা ধ্বংসস্তূপে। 14 বছরেও নির্মাণ হয়নি বেড়িবাঁধ।
প্রতি বছরের মতো এবারও দিনটি স্মরণে আয়োজন করা হয় আলোচনা সভা, গণকবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দিনাজপুরের রায়সাহেববাড়ি এলাকায় ভারত সরকারের অর্থায়নে 1,33,00,000 টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধনকালে তিনি একথা বলেন। দোরাইস্বামী দাবি করেন, ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের উপর হামলার কোনো শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। পরে ভারতীয় হাইকমিশনার রংপুরে 100 বছরের ঐতিহ্যবাহী সিঙ্গারা হাউস পরিদর্শন করেন। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। বায়ু দূষণ বাড়ায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিগগিরই লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সময় সোমবার আদালতে এই তথ্য জানানো হয়েছে। দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা ও নিকটবর্তী রাজ্যগুলোতেও লকডাউন জারি করলে পরিস্থিতি মোকাবেলা সহজ হবে বলে দাবি করেছে দিল্লি প্রশাসন। কলকারখানা, পরিবহন, ধুলাবালি ও মাঠে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর কারণেই শহরটির বায়ু দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে বায়ু দূষণ কমানোর পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেনাশাসিত মিয়ানমারের আদালত 11 বছরের কারাদণ্ড দেয়ার 3 দিনের মাথায় মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টার। ফেনস্টারকে আটকে রাখার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল। সে আহ্বান উপেক্ষা করেই শুক্রবার তাকে উস্কানি দেয়া, অভিবাসন আইনের লঙ্ঘন ও বেআইনি সংগঠনের সঙ্গে যোগসাজশের দায়ে সাজা দেয়া হয়। অনলাইন গণমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারে কাজ করতেন 37 বছর বয়সী ড্যানি ফেনস্টার। গত মে মাসে মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ফেনস্টার।